আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এফআরএল পরবর্তীতে আমাদের আজকের এই ক্লাসটিতে। এবং আমরা কিন্তু বিকাল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত লম্বা একটা ক্লাস করছি। একসাথে অনেকক্ষণ আমরা ছিলাম, অনেক বিষয় নিয়ে আমরা ডিসকাস করছি। অ্যান্ড এখন আমি চলে আসলাম তোমাদের সাথে আরো একটা ক্লাস নিয়ে। এবার একটা মজার বিষয় শেয়ার করি তোমাদের সাথে। সেটা হচ্ছে, আমরা কিন্তু জানি এফআরএল এ প্রায় পুরাটা টাইমে একদম কন্টিনিউয়াসলি আমাদের সাথে 1,500 স্টুডেন্ট ছিলাম। আমি দেখতে চাই আমাদের স্টুডেন্টদের অয়েল ফুরায় গেছে নাকি, নাকি তারা এখনো সুপার ডুপার এনার্জেটিক রয়েছে আমার এই ক্লাসে জয়েন করার জন্য। সো তোমাদেরকে রিকোয়েস্ট করবো, জলদি জলদি তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, আমাদের এই লাইভটা শেয়ার করে দাও এবং তোমাদের ফ্রেন্ডদেরকে বলো পার্সিং ফায়ার ক্লাস আবারও চলে আসছে। আর এখন আমি কিসের উপরে ক্লাস নিচ্ছি? এখন আমি ক্লাস নিচ্ছি বেসিক্যালি তোমাদের 3টা টপিকের উপরে। তাহারই পরে মনে, ফেব্রুয়ারি 1969 এবং 18 বছর বয়স, ঠিক আছে? সো মোটামুটি এই 3টা টপিকের উপরে এখন তোমাদের সাথে কথাবার্তা বলবো। এই 3টা টপিকে কারো কোনো জায়গায় যদি কোনো প্রবলেমস অ্যান্ড অল বলবো। ওকে। সো মোটামুটি দেখতে পাচ্ছি আমাদের সাথে প্রায় 114 জনের মতো জয়েন করে ফেলছো। দ্যাটস রিয়েলি গ্রেট। আমি একটু হলো আমার ফোন দিয়ে আমাদের যে লাইভটা রয়েছে, লাইভটাতে হলো একটু ঢুকে যাই এবং দেখি তোমরা সবাই ঠিকঠাক মতো আমাকে দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা। ওকে, কমেন্ট একটু বাচ্চারা তোমরা আমাকে জানিয়ে তোমরা ঠিকঠাক মতো দেখতে ও শুনতে পাচ্ছ কিনা, কারোর কোনো সমস্যা হচ্ছে কিনা, ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো আমাকে একটু কমে দাও। ওকে স্টুডেন্টস, সো দেখতে দেখতে কিন্তু আমাদের আসলে মূল যে পরীক্ষার সময়টা কিন্তু চলে আসলো। আমরা আমাদের এন্ড থেকে শতভাগ করব যাতে তোমাদের শেষ সময় পর্যন্ত একদম 100-তে 100 সাপোর্টটা হলো গিয়ে আমরা দিতে পারি, ঠিক আছে? এই চেষ্টাটা আমাদের এন্ড থেকে সবসময় হলো গিয়ে থাকবে। ওকে, সো বেসিক্যালি আমার সামনে দুটো ডিভাইস নিয়ে আমি তোমাদেরকে মনিটর করতেছি। তো ভাই বোনা যে ভাইয়া আমাদেরকে হলো মনিটর করবে না এমন কিছু একটা, প্রায় দুটো ডিভাইস নিয়ে আমি তোমাদের অবস্থা গতিবিধি দেখতেছি। আচ্ছা, সো এবার আমি তাহলে আস্তে আস্তে শুরু করি। দেখতে পাচ্ছি আমার সাথে মুশফিকা জয়েন করছো, হিরণ জয়েন করছো, সারজিনা জয়েন করেছো আমাদের সাথে, মুন্সি জয়েন করেছো, জুবাইদা জয়েন করেছো। ওকে, আমি মূল ক্লাস শুরু করার আগে আমাকে ইনবক্সে একজন নক দিয়েছে, তোমাদের বন্ধু। তোমাদের বন্ধুর নাম হচ্ছে রাবেয়া ফেরদৌসি। সো রাবেয়া একটা প্রশ্ন করছে তোমার সোনার তরী থেকে। আমি একটু ওর কনফিউশনটা ক্লিয়ার করে দিই। রাবেয়া, আমি জানি না তুমি আমার সাথে ক্লাসে আছো কি না, আমি যদিও তোমাকে ইনবক্স রিপ্লাই দিয়েছি, বাট আমার কাছে মনে হলো এই কোশ্চেনের অ্যান্সারটা বেসিক্যালি সবার জানা দরকার। ওকে, রাবেয়া হলো কি একটা প্রশ্ন করছে যে ভাইয়া, সোনার তরী কবিতায় মাঝির আচরণে কি প্রকাশ পেয়েছে? 4টা অপশন। অপশন ক ছলনার অভিনয়, অপশন খ চরম বাস্তবতা, অপশন গ নির্বিকারত্ব নিরাসক্ত, অপশন ঘ চপলতা। তো গাইডেড এর অ্যান্সার গ দেওয়া আছে, নির্বিকারত্ব নিরাসক্তি, বাট রাবেয়া বলতেছে চরম বাস্তবতা হবে কিনা। আচ্ছা, এবার আমি তোমাদেরকে বলি 4টা অপশন রয়েছে, ছলনার অভিনয় আর চপলতা তো হবেই না। আমরা চরম বাস্তবতা ও নির্বিকারত্বের মধ্যে কনফিউজ হয়ে যেতে পারি। হ্যাঁ, পৃথিবীতে মানুষের কর্ম বেঁচে থাকে, মানুষের কর্ম বেঁচে থাকে, মানুষ বেঁচে থাকে না। মহাকাল মানুষকে নেয় না, মানুষের কর্মকে নেয়, এইটা চরম বাস্তবতা। বাট এখানে মাঝির যে আচরণ, মানে মাঝি ইটসেলফ বা তরি বা নৌকা ইটসেলফ চরম বাস্তবতা, মহাকালটা হচ্ছে চরম বাস্তবতা। বাট এখানে আক্ষরিক অর্থে মাঝির যে তোমার বিহেভিয়ারটা হয়েছে সেটা আসলে চরম বাস্তব না। রাদার সেখানে মাঝির নির্বিকারত্ব জিনিসটা প্রকাশ পেয়েছে, সেখানে মাঝি যে নিরাসক্ত সেই জিনিসটা আসলে প্রকাশিত হয়েছে। তার মানে আমরা হলো কি দেখতে পাই যে এই জায়গাটাতে তোমার চরম বাস্তবতা আসবে না। রাবেয়া, আই ডোন্ট নো তুমি আমার সাথে আছো কিনা, বা তুমি আমার সাথে লাইভটা করছো কিনা, বাট এটার অ্যান্সারটা আমি তোমাদেরকে দিয়ে দিলাম। মহাকালের প্রতীক, মহাকাল ইটসেলফ চরম বাস্তব, বাট মহাকালের প্রতীক হিসেবে যারা রয়েছে মাঝি, সে আসলে তোমার তার যে বিহেভিয়ার প্যাটার্নটা, সেই বিহেভিয়ার প্যাটার্নটা নিয়ে যদি আমি কথাবার্তা বলি, তাহলে হচ্ছে কি দেখবো জিনিসটা সম্পূর্ণ ডিফারেন্ট। ওকে, আই গেস রাবিয়া তোমরা হলো গিয়ে বুঝতে পারছো। ওকে, ডান। আমাদের সাথে যেরকম নম্রতা জয়েন করছে, নম্রতা বলতেছে ভাইয়া বাংলা সেকেন্ড কিভাবে লিখতে হয়? নম্রতা, বাংলা ফার্স্ট পেপারের আগে বাংলা সেকেন্ড দেখাবো না।
তোমরা বাংলা ফার্স্ট পেপার এক্সাম দিয়ে আসো 26 তারিখ, 27 তারিখ, 28 তারিখ তোমাদের সাথে আমার ব্যাক টু ব্যাক ক্লাস আছে, সো নো ওয়ারিজ। ওই ক্লাসগুলো থেকে জিনিসগুলো দেখাবো, ঠিক আছে? সো একদমই চিন্তা করো না নম্রতা। হোপফুলি আমরা আমাদের এর থেকে বেস্ট একটা আউটকাম নিয়ে আসতে পারবো। ওকে গাইস, তো আমরা আর হচ্ছে কি দেরি না করি, দেরি না করে আমরা হলো গিয়ে ঠিক ঠিক আমাদের যে ক্লাসটা রয়েছে, ক্লাসটা হলো গিয়ে চলো শুরু করে দিই। ওকে, দ্যাটস গ্রেট। সো আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে বেশ অনেক স্টুডেন্ট হলো গিয়ে জয়েন করে ফেলেছো। প্রায় তোমার এই মুহূর্তে 474 জন স্টুডেন্ট আমাদের সাথে হলো গিয়ে রয়েছে। অ্যান্ড হলো আসো আর দেরি না করে মূল যে ক্লাস আছে, মূল ক্লাসটা হলো গিয়ে আমরা শুরু করে ফেলি। ওকে স্টুডেন্টস, সো এই হচ্ছে কি আজকের ক্লাসে আমার প্রথম টপিক, সেটা হলো গিয়ে তোমার তাহারি পড়ে মনে। ওকে, আমরা কি সবাই দেখতে পাচ্ছি স্ক্রিনে তাহারি পড়ে মনে? একটু কাইন্ডলি আমাকে কমেন্ট করে জানাও। তাহারি পড়ে মনে আমরা সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছি কিনা, একটু কাইন্ডলি আমাকে কমেন্ট করে সবাই জানাও। ওকে, ঠিক আছে, ডান। এই তো, আমার সামনে এখন যাবতীয় লাইভস এন্ড অল চলে আসছে। আমি আর দেরি করবো না, দেরি না করে আমাদের যে মূল ক্লাসটা রয়েছে, মূল ক্লাসটা হলো গিয়ে চলো আমরা শুরু করে ফেলি। সো আমরা এখন কি আলোচনা করব? তাহারি পরে মনে। সো বরাবরের মতোই আমি তোমাদের হচ্ছে গিয়ে দাগাই দিব, দাগায় দেওয়ার পরে তোমাদের কিন্তু সেই জিনিসটা আমাদের করতে হবে, নিজেদের বইতে কিন্তু দাগাতে হবে, ঠিক আছে? না দাগালে কিন্তু হবে না। সো মোটামুটি অনেক ভালো রেসপন্স পাচ্ছি, প্রায় হলো গিয়ে আমাদের সাথে 521 জনের মতো জয়েন করে ফেলেছি ইতিমধ্যে। তাহলে চলো লেটস স্টার্ট। আমরা এখানে কি দেখতে পাচ্ছি? তাহারি পরে মনে, এই কবিতাটা কে লিখেছেন? এই কবিতাটা লিখেছেন মূলত কবি সুফিয়া কামাল। আমরা যদি হচ্ছে কি চিন্তা করি একটু, আমরা এখানে দেখতে পাবো সুফিয়া কামাল একজন বিশিষ্ট মহিলা কবি এবং নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ। এবং তার জন্ম কত সালে হয়েছে? তার জন্ম হয়েছে 1911 খ্রিস্টাব্দের 20শে জুন বরিশালে। 1911 খ্রিস্টাব্দের 20শে জুন বরিশালে। এবং তার পৈতৃক নিবাস কোথায়? তার পৈতৃক নিবাস হচ্ছে কি কুমিল্লায়। সো আমাদের এতটুকু এই জিনিসটা মনে রাখতে হবে। ওকে, এরপর দেখি কবির পিতার নাম সৈয়দ আব্দুল বারী এবং মায়ের নাম ইত্যাদি দেওয়া আছে। পিতার নাম আর মাতার নামটা আসলে এই জায়গাটা অতটা ইম্পর্টেন্ট না, সো এটা চাইলে আমরা কিন্তু এটাকে স্কিপ করতে পারি। স্কিপ করে আমরা চলে আসব কবির যে উল্লেখযোগ্য গ্রন্থ। গ্রন্থগুলা কি কি আছে দেখো, অনেকগুলাই রয়েছে। সাজের মায়া, মায়া কাজল, কেয়ার ডাটা, উদাত্ত পৃথিবী। এতগুলা অ্যাকচুয়ালি মনে রাখার কোনো দরকার নাই। জাস্ট সাজের মায়া আর উদাত্ত পৃথিবী এই দুটো মনে রাখলে কিন্তু বেসিক্যালি আমাদের হয়ে যাবে, ঠিক আছে? সো তোমরা সবাই এই যে দুটোর নাম বললাম, এই দুটোর নাম তোমরা কাইন্ডলি মনে রাখবা। এরপর দেখি সুফিয়া কামাল 1999 খ্রিস্টাব্দের 20শে নভেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেছেন। 1999 খ্রিস্টাব্দের 20শে নভেম্বর তিনি ঢাকায় আসলে মৃত্যুবরণ করেছেন। এতটুকু ইনফরমেশন আমাদের মনে রাখতে হবে। তাহলে চলো আমরা এবার মূল যে কবিতাটা রয়েছে, মূল কবিতার মধ্যে প্রবেশ করি। ওকে, আমি মূল কবিতায় প্রবেশ করার আগে একটু তোমাদের আবার কমেন্ট গুলো দেখতে চাচ্ছি। সো দেখতে পাচ্ছি যে এখানে আহ শাহিদ আফ্রিদি বলতেছে যে ফেব্রুয়ারি 1959 বাদ দেওয়া হয়নি। কেন বাদ দিবে বাবা? বুঝলাম না। আচ্ছা, ঠিক আছে। সো আমার সাথে ইনায়া জান্নাত জয়েন করেছো, আমার সাথে কেয়া জাহান জয়েন করেছো, শিলা জয়েন করেছো আমাদের সাথে। তারপর দেখতে পাচ্ছি ভাইয়া কবিতার লাইনগুলো ভালো করে বুঝিয়ে দেন। হ্যাঁ রে আপু, এখন আমি তোদের কবিতার লাইনটাই বেশ ভালো করে বুঝাবো। আচ্ছা, তাহলে চলো আর দেরি না করে লেটস স্টার্ট। ওকে, সো ফার্স্টে আমি কি দেখতে পেলাম? এখানে দেখতে পেলাম যে হে কবি, হে কবি নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়। সো দেখো, এখানে অ্যাকচুয়ালি আমি কি বলতেছি? এখানে আমি বলতেছি, এখানে আমার ফার্স্টে বুঝতে হবে এই কবিতাটাতে কাদের সাথে কার কথাবার্তা হচ্ছে। কার সাথে কার কথাবার্তা হচ্ছে, এই মহা গুরুত্বপূর্ণ জিনিসটা আমার আসলে সবার আগে বুঝতে হবে। এটা যদি হলো কি তুমি না বুঝতে পারো, তাহলে কিন্তু হবে না। এখানে আমার কথা হচ্ছে কবির ভক্ত এবং কবির মধ্যে। কার সাথে কথা হচ্ছে? কবি এবং কবির ভক্ত। প্রথম যে তোমার উক্তিটা এখানে আসলো যে হে কবি নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়, এইটা বেসিক্যালি তোমার কবি ভক্ত কবিকে উদ্দেশ্য করে বলছেন, ঠিক আছে? এখানে তোমার কবি ভক্ত, এই যে তোমার লাইন দুটো রয়েছে, এই লাইনটা হচ্ছে কি তোমার কবি ভক্ত বলতেছেন, ঠিক আছে? এরপর কবি ভক্ত হচ্ছে গিয়ে এটা বলতেছেন, কবিকে বলতেছেন যে গ্রিন কালারের যেটা, এটা হলো গিয়ে তোমার কবি বলতেছে।
তার মানে আমি এখানে কি দেখতে পাই? আমি এখানে দেখতে পাই কবি ভক্ত একটা কথা বলছে, এবং এটা রিপ্লাইতে গ্রিন কালারের যে লেখাটা ওটা হলো গিয়ে তোমার কবি একটা রিপ্লাই দিছে। তার মানে বাচ্চারা দেখো, কবি ভক্ত বলতেছে, "হে কবি, উঠো, তুমি নীরব কেন? ফাগুন তো দুনিয়াতে চলে আসছে, সো তোমার তো উচিত এখনই হলো কবিতা লেখা শুরু করে দেওয়া, ফাগুনকে নিয়ে উদযাপন করা, হই হুল্লোড় করো, ইয়ো ইয়ো মজা করা, এরকম করা উচিত।" বাট কবি আসলে সেই জিনিসটা হলো গিয়ে করতেছে না। কবি সেটা করতেছে না। কবি তখন স্নিগ্ধ আঁখি, এখানে তোমার স্নিগ্ধ আঁখি বলতে সুন্দর চোখ, কোমল চোখ তুলছে। মানে অনেক সময় মা বাবা রাগি রাগি চোখে তাকালে ভয় লাগে, আবার খুব আদুরে চোখে তাকালে কিন্তু আমার খুব ভালো লাগে, তাই না? তো সবকিছু মিলিয়ে এখানে হলো কবি তার স্নিগ্ধ আঁখি তুলেছে, এবং স্নিগ্ধ আঁখি তুলে কবি হলো গিয়ে বলতেছে, দক্ষিণ দুয়ার গেছে খুলি, অর্থাৎ দক্ষিণ দিকের যে দুয়ার, সেই দুয়ার তোমার খুলে গেছে। এরপর দেখি, বাতাবি লেবুর ফুল, কবি জিজ্ঞেস করছেন দক্ষিণা দুয়ার গেছে খুলি, তার মানে যখন বসন্ত ঋতুটা হলো গিয়ে আসে, যখন বসন্ত ঋতুটা হলো গিয়ে আসে, তখন কিন্তু পৃথিবীটা অপার্থিব সৌন্দর্য হলো গিয়ে ভরে যায়। এবং শুধু যে অপার্থিব সৌন্দর্য ঘুরে যায় ব্যাপারটা এমন না, বরঞ্চ তোমার সুন্দর বাতাস এদিক থেকে সেদিক তোমার আসলে তোমার দৌড়াদৌড়ি হলো গিয়ে করতেছে। ঠিক আছে? তো ওইটা জিজ্ঞেস করে যখন কবি শুনছে ফাগুন চলে আসছে, তখন তিনি হলো গিয়ে বলতে, দক্ষিণা দুয়ার গেছি খুলি। এরপর দেখি পরবর্তীতে বলা হচ্ছে, বাতাবি লেবুর ফুল ফুটেছে কি, ফুটেছে কি আমের মুকুল। এটা তোমার এক একটা হচ্ছে গিয়ে আম, কি বলো এটাকে, আহ ফাগুন মাস আসার বৈশিষ্ট্য। বাতাবি লেবু বা বাতাবি লেবু হচ্ছে গিয়ে ফুটবে, আমের মুকুল আসবে। তারপর দেখো দক্ষিণা সমীর, এখানে তোমার সমীর শব্দটার মানে হচ্ছে কি বাতাস। দক্ষিণ বাতাস তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। জিজ্ঞেস করছে যে দক্ষিণ দিকে যে বাতাসটা আসতেছে, সে বাতাসটা কি তোমার চারদিকে ভরিয়ে দিয়েছে, এরকম একটা অবস্থা। এরপর আবারও এই জায়গাটাতে আমি আবারও হচ্ছে কি তোমার ব্লু যে মার্কটা রয়েছে, ব্লুকে দিই, ব্লু মার্ক হইলো গিয়ে দেখবো এখানে, এখনো দেখনি তুমি কহিলাম, কেন কবি আজ এমন উন্মনা তবে, তুমি কোথা তব নব পুষ্প সাজ। এই যে নীল রঙের যে এতটুকু হইলো গিয়ে আমি আবার দাগালাম, এটা তোমার বলছো কবি ভক্ত। কবি ভক্ত বলছে, তুমি এগুলো জিজ্ঞেস করতেছো, দক্ষিণা বাতাস আসছে কিনা, এটা হয়েছে কিনা, সেটা হয়েছে কিনা, তুমি এখন এসে জিজ্ঞেস করতেছো? কিন্তু এগুলো তো কবেই চলে আসছে। তখন কবি ভক্ত বলতেছে, তুমি এত উন্মনা কেন, তোমার কি হয়েছে, তোমার মানে সমস্যাটা কোন জায়গায় হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। সো এরপরে হচ্ছে কি দেখি তোমার পরবর্তীতে, কহিল সে সুদূর চাহিয়া, আবার আমি একটু গ্রিনে চলে যাই, কহিল সে সুদূর চাহিয়া, অলখের পাথার বাহিয়া, তরি এসেছে কি, পেরেছে কি আগমনী গান, ডেকেছি কি রে আমারে, শুনি নাই রাখনি সন্ধান। কহিলাম, আচ্ছা, এতটুকু। মানে কবি এই জায়গাটাতে কবির মধ্য থেকে এক ধরনের অভিমান প্রকাশিত হচ্ছে। কবি বলতেছে, আহ আসলে দক্ষিণা বাতাস চলে আসছে, আসলেই বাতাবি লেবু ফুটেছে, আসলেই চারদিকে তোমার বসন্ত চলে আসছে, কই প্রকৃতি তো আমাকে কোনো নোটিফিকেশন দিল না। মানে এখন তোমাকে হলো গিয়ে ব্যাকগ্রাউন্ড স্টোরিটা বলি, যে মানে কবি অ্যাকচুয়ালি এইভাবে কেন কথা বলতেছিলেন। তার প্রধান কারণটা হচ্ছে, কবি দেখতে পান, কবি হলো গিয়ে একটা জিনিস লক্ষ্য করেন, মানে কবির জীবনে তোমার এক ধরনের মানে ঘটনা ঘটে গেছে। তো সেই ঘটনাটা কি? সেই ঘটনাটা হচ্ছে কবির জীবনে, কবির যে তোমার হাজবেন্ড, সে হাজবেন্ড আসলে মারা গিয়েছে, এবং কবির হাজবেন্ড মারা যাওয়ার কারণে তিনি অনেক বেশি উদাসীন হয়ে আছেন। এবং এই যে তোমার এতটা হলো গিয়ে উদাসীন হয়ে থাকাটা, সেই কারণে কবি আসলে তোমার উপলব্ধি করতে পারছেন না যে তোমার আম, চারদিক এরকম মানে বসন্ত চলে আসছে, বসন্তের বাতাসে চারদিক হলো গিয়ে সুন্দর সুন্দর ভাবে নেচে উঠছে। এই জিনিসটা আসলে কবি উপলব্ধি করতে পারছেন না। এই ম্যাটারটা নিয়ে বেসিক্যালি এখানে আলোকপাত করা হচ্ছে। গেল। সো এরপর কবি বলতেছে যে কহিলাম, আম, আহ, ত- আলোকপাত করা হচ্ছে।
এরপরে কবির আরো একটা হলো কি গুরুত্বপূর্ণ বিষয় চলে আসছে। কবি প্রকৃতির কাছে হলো কি অভিমান করে বলতেছে, আমার জীবনে এত কষ্ট, আমার জীবনে এত তোমার হলো আহ মানে দুঃখের সময় যাচ্ছে, তাও কেন বসন্ত আসছে? বসন্ত তো আমাকে কোনো প্রকার নোটিফাই করলো না। ওই জিনিসটা বুঝাতে, কবির অভিমান বুঝাতে এই জায়গাটাতে কথা বলা হচ্ছে। তোমার তরি তার এসেছে কি, বেঁধেছে কি আগমনী গান, ডেকেছি কি সে আমারে, শুনি নাই রাখনি সন্ধান। ওকে, সো এই যে বিষয়টা, এখান থেকে যদি হলো গিয়ে আমি চিন্তা করি, এখানে তোমার কবির অভিমানের বিষয়টা মূলত প্রকাশিত হচ্ছে। কহিলাম, ওগো কবি, রচিয়া লহনা আজো গীতি, বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এ মোর মিনতি। অর্থাৎ দেখো, এখানে হলো গিয়ে বলতেছে তোমার কবি ভক্ত, এতটুকু কথা কে বলতেছে? এতটুকু কথা কিন্তু বলতেছে আমার কবি ভক্ত। এই যে দেখো, এতটুকু কথা হলো গিয়ে আমার কবি ভক্ত বলতেছে। তো কবি ভক্ত বলতেছে যে, কহিলাম ওগো কবি, দেখো কবি, রচিয়া লহনা আজো গীতি, তুমি গান রচনা করো, গান রচনা করো, বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এ মোর মিনতি। কবির বিশাল হলো কি একটা ইয়ার জায়গা, মানে হলো কি জিজ্ঞাসার জায়গা, যে তোমার বসন্ত বন্দনা আসো আমরা হলো গিয়ে করি, তুমি হলো তা কবিতা রচনা করো। এরপরে কবি বলতেছে, না রে বাবা না, এইবার হোক না হোক। কবি এরপর বলতেছে যে না, এইবার আমি আর কোনো প্রকার বসন্ত বন্দনা করব না, নাই হলে না হোক এবারে। এটা কেন বলতেছে? কারণ কবি তো প্রকৃতির সাথে অভিমান করছে। কবি ভক্ত বলতেছে তুমি গান রচনা করো, বাট আমাদের কবি প্রকৃতির সাথে তোমার অভিমান করছে, এবং অভিমান করে সে বলতেছে যে না, আমি আসলে এখন কোনো এ ধরনের গান রচনা করব না। এরপর কবি ভক্ত আবারও সোচার মতো হলো কেউ বলতেছে, আমারে গাহিতে গান বসন্তরে আনিতে বলিয়া, রহনীত সে ভুলে নিত, এসেছে তা ফাগুন সরি। আচ্ছা সরি, এতটুকু তোমার কবি বলছে, এতটুকু তোমার কিন্তু কবি কথা বলছে, এতটুকু তোমার কবি কথা বলছে। কবি কি বলতেছে? তুমি আমাকে গান গাইতে বলতেছো ভক্ত, কিন্তু বসন্ত তো ঠিকই চলে আসছে, প্রকৃতি কি আমার জন্য অপেক্ষা করছে? প্রকৃতি তো আমার জন্য এক সেকেন্ডের জন্য অপেক্ষা করে নাই। এবং শুধুমাত্র তাই না, ফাগুন ঠিকই প্রকৃতিতে চলে আসছে, কারণ সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এটা শোনার পরে কবি ভক্ত হইলো গিয়ে আবারও বলতেছে, কহিলাম ওগো কবি, অভিমান করেছো কি তাই? এই যে কবির অভিমানের বিষয়টা এখানে তোমার প্রস্ফুটিত হলো। ওকে, যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই। কবি ভক্ত বলতেছে দেখো, বসন্ত তো প্রকৃতিতে চলে আসছে, গ্রেট, এটা নিয়ে কোনো সমস্যা নাই, বাট এখন তুমি গান রচনা করবা না, তুমি এটা করবা না, তুমি সেটা করবা না, তার মানে এই বছরের বসন্তটা তোমার বৃথা যাচ্ছে। এই বিষয়টা বেসিক্যালি এখানে বলা হচ্ছে। ওকে, গেল। তারপর দেখি, কহিল সে পরম হেলায়, বৃথা কেন ফাগুন বেলায়। তোমার আবারও হচ্ছে গিয়ে বলতেছে, এখানে তোমার কে কথা বলতেছে? এখানে তোমার কবি কথা বলতেছে। কহিল সে পরম হেলায়, বৃথা কেন ফাগুন বেলায়। তো বলতেছে তুমি কেন, মানে কবি ভক্তকে এবার কবি বলতেছে যে, কবি ভক্ত তো বললো তুমি যদি গান রচনা না করো, ফাগুনটা তো বৃথা চলে যাবে। তখন কবি বলতেছে, ফাগুন কেন বৃথা যাবে? ফুল কি ফোটে নাই? কবি বলতেছে, ফুল কি ফোটে নাই শাখে, পুষ্পরতি মানে ফুলের যে তোমার লতা পাতা, পুষ্পরতি লভে ঋতুর রাজনে। ঋতুর রাজনে বলতে এখানে মূলত কি বোঝানো হচ্ছে? ঋতুর রাজনে বলতে বেসিক্যালি এখানে তোমার বোঝানো হচ্ছে যে ঋতুরাজ বসন্তকে তোমার সাজিয়ে তুলতে কিন্তু সবাই হলো গিয়ে কাজ করেছে, ইত্যাদি ইত্যাদি। ওকে, তো তারপরে দেখি, মাধবী কুড়ির বুকে গন্ধ নাই, নাই অর্ঘ্য বিরোচন। অর্থাৎ আহ ফুল তো ফুল তো ফুটেছে, ফুলের মালা দিয়ে তো প্রকৃতিকে বরণ করেও নেওয়া হয়েছে, নানান রকমের কাজ বাজ এখানে হলো গিয়ে হচ্ছে। এরপর, হোক তবু বসন্তের প্রতি কেন এই তীব্র বিমুখতা। কহিলা, মানে এতটুকু হলো তোমার কবি বলছে। অর্থাৎ এই যে এতটুকু যে তোমার বললাম, এখানে মূলত কি বলা হচ্ছে আমি আরেকবার একটু রিপিট করি। কবিকে কবি ভক্ত বলতেছে দেখো, এখন তো আসলে তোমার ইয়া চলে আসছে, তোমার তো হলো এখন আহ মানে মানুষজন, মানে প্রকৃতি তো বসন্ত চলে আসছে, তুমি যদি এখন গান না রচনা করো, বসন্ত অপূর্ণ থেকে যাবে, তোমার জিনিসটা ঠিক হবে না। এরকম হইলো কি একটা
অবস্থা। এরপরে কবি বলতেছে কেন কবিতা না রচনা করলে কেন সেটা বৃথা যায়, বৃথা তো যাবে না, কারণ ডালে ডালে ফুল ফুটেছে। তোমার ঋতুরাজ হিসাবে বসন্তর যা যে ধরনের হলো কি বেশভূষা নেওয়া দরকার, সে বেশভূষা হলো গিয়ে সে নিয়েছে। তার মানে সবকিছু মিলিয়ে বসন্ত সবার থেকে আসলে এগিয়ে রয়েছে। তাহলে আমি একটা গান রচনা করব না দেখে প্রকৃতিতে হলো কি তোমার সম্পূর্ণরূপে কি বলে, সম্পূর্ণরূপে হচ্ছে কি তোমার ধ্বংস হয়ে যাবে বা প্রকৃতি হলো কি হাই হুতাশ করবে, এমন তো না। আমার গান রচনার সাথে প্রকৃতির নিজের মতো চলার আসলে কোনো প্রকার সম্পর্ক নাই। তারপরে আবার হলো কি এই জায়গা থেকে আমাদের যে কবি ভক্ত রয়েছে, সে কবি ভক্ত বলছে, কহিলাম উপেক্ষায় ঋতুরাজে, কেন কবি দাও তুমি ব্যথা, কহিল সে কাছে সরিয়ে এসে। মানে এরপর হলো, মানে কবি ভক্ত একটু হলো কি নরম হয়ে গেছে, নরম হয়ে বলতেছে তুমি এভাবে ঋতুরাজকে উপেক্ষা করতেছো, তুমি তো প্রকৃতিকে ব্যথা দিচ্ছ, প্রকৃতিকে কষ্ট দিচ্ছ, আমাকেও কষ্ট দিচ্ছ। তখন কবি বলতেছে কহিল সে কাছে সরে এসে, মানে ভক্তর কাছে গেছে, কাছে এসে বলতেছে, কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী, গিয়েছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে, রিক্ত হস্তে তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। আচ্ছা, কবি এবার তার ভক্তের কাছে এসে কানে কানে চুপি চুপি বলতেছে, দেখো প্রকৃতিতে বসন্ত আসছে, বাট আমার কাছে আর বসন্ত আসে নাই। আমি এখনো শীতের রিক্ততায় জরাজীর্ণ হয়ে আছি। আমি এখনো নিজেকে নিজের মতো করে গড়ে তুলতে পারছি না। তাই এরকম একটা জায়গা থেকে আমরা কি দেখতে পাই, আমরা দেখতে পাই যে আমি এখনো তাকে ভুলতে পারছি না। কাকে ভুলতে পারছি না? আমার স্বামীকে ভুলতে পারছি না, যে হলো গে মারা গিয়েছে। সো দ্যাটস ইট। আমি যদি এই জিনিসটাকে হচ্ছে গিয়ে তোমার একটু সামারাইজ করে বলি, তোমার দুইটা ঘটনা ঘটছে। নাম্বার ওয়ান, কবি ভক্ত কবির কাছে লগে আবেদন করতেছে, ভাই কবিতা রচনা করেন ভাই, আপনার জন্য হইলো কি সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে ভাই, আপনি কবিতা রচনা করতেছেন না, এই ঋতুরাজের হইলো গিয়ে বৈশিষ্ট্য তোমার লোপ পাচ্ছে ভাই, সবকিছু আপনি শেষ করে ফেললেন। এটা হচ্ছে গিয়ে কবি ভক্ত বলতেছে। এবারে কবি বলে কই, ফুল ফুটছে, ঋতুরাজ আসছে, অর্ঘ্য বিরোচন হয়েছে, নব নব পুষ্প সাজ হয়েছে। তা মানে আমার কবিতার সাথে তো এমন না আমি কবিতা রচনা করি নাই দেখে সবকিছু বন্ধ হয়ে গেছে। তখন লেখক এসে, কবি ভক্ত বলতেছে, আপনার প্রবলেমটা কোথায়, আপনি কেন রচনা করতেছেন না? তখন কবি চুপি চুপি বলে, দেখো আসলে আমার স্বামী মারা গেছে তো তাকে খালি মনে পড়ে, পৃথিবীতে আসলে বসন্ত আসলেও আমিও এখনো শীতের যে আমেজ, সে আমেজ দ্বারা আচ্ছন্ন করে রেখেছি নিজেকে। দ্যাটস ইট। সো এই হচ্ছে গিয়ে তোমার তাহারি পরে মানে কবিতার একদম কি বলে শর্টকাট হলো গিয়ে অবস্থা। সো যাই হোক, মোটামুটি তোমাদেরকে হলে ব্যাখ্যা বিশ্লেষণ করলাম। আমি জানি না তোমরা কিরকম কি বুঝতে পারছো, একটু কাইন্ডলি জানাও তো। লাস্টের দিকে একটু মজা করলাম বিকজ খুব বোরিং লাগতেছিল নিজের কাছে পড়াইতে, যে কি হইতেছে না হইতেছে, কি বলতেছি, কি সব কথাবার্তা। সো অনেকে দেখলাম তোমরা আবার যারা অনেকে কমেন্ট করতেছো যে ভাইয়া আমরা এটা পরে ডিপ্রেশনে চলে যাচ্ছি। সো এই হইলো গিয়ে একটা অবস্থা। আচ্ছা, তাহারি পরে মনে ভুলিতে পারি না কোনো, আরে অমিত শাহ তুমি তো অনেক দুষ্টু। সাকিরা তাসনিম বলতে সেই সেই, জুবাইদা বলতে অস্থির হয়ে দেখছো সাহেব পছন্দ করছে। আচ্ছা, আচ্ছা, ওকে, ডান। সো অভিনয় অসাধারণ সামিয়া আমি তো বলতেছে ভাইয়ার অভিনয় সেই সেরা। সো যাই হোক, আলহামদুলিল্লাহ। তো মোটামুটি আমরা বুঝতে পারছি হৃদি পল ও হচ্ছে অর্ঘ্য বিরোচন বুঝতে পারে নাই, দ্বারা দেখায় হৃদি। এখানে তোমার আছে যে অর্ঘ্য বিরোচন, হৃদি একটু দেখো আপু, এখানে দেওয়া আছে অর্ঘ্য বিরোচন, অঞ্জলি বা উপহার রচনা। তুমি ফুল দিয়ে কাউকে উপহার দিলা, তুমি তো প্রিয় মানুষের সাথে দেখা করতে গেছো, ফুলের একটা উপহার দিলে সেটা কিন্তু তোমার অর্ঘ্য বিরোচন হতে পারে। ঠিক আছে, প্রকৃতির বিচিত্রের সাথে সজ্জিত হয়ে ফুল ও তার সৌরভ উপহার দিয়ে বসন্তকে বরণ করে নেয়। ঠিক আছে, ডান। সো বেসিক্যালি দ্যাটস ইট, আমরা কি সবাই বুঝতে পারছি? ভাই ইম্পর্টেন্ট লাইন, এই কবিতার প্রত্যেকটা লাইনই অ্যাকচুয়ালি তো ব্যাখ্যার যোগ্য। তো ব্যাখ্যার লাইনগুলো আমি বলে দিছি। সো অ্যাকচুয়ালি এই কবিতার ব্যাখ্যার জন্য প্রত্যেকটা লাইনই ভালো করে পড়তে হবে, তাই এটা আলাদা করে কোনো ইম্পর্টেন্ট লাইন নাই জুবাইদা। ঠিক আছে, ডান। ক্লিয়ার আমরা সবাই? ডান। রিধি আমাকে অস্কার দিতে চায়, থ্যাংক ইউ সো মাচ রিধি।
খুব ভালো লাগলো। আচ্ছা, সবাই একটু আমাকে হলো গিয়ে বলো যে এইটা নিয়ে কারোর আর কোনো কোশ্চেন আছে কিনা। ঠিক আছে, এটা নিয়ে কারোর আর কোনো প্রশ্ন আছে কিনা একটু কাইন্ডলি হচ্ছে কি আমাকে বলো। নির্লিপ্ততা, রাবেয়া ফেরদৌসী। রাবেয়া, তুমি আমাকে ইনবক্সে যেটা কোশ্চেন করছিল ওটাকে আমি আনসার দিয়ে দিছি। বুঝতে পারছো কিনা একটু জানাও, মানে লাইভেও আমি বলছি। নির্লিপ্ততা মানে এক্স্যাক্টলি এটাই। নির্লিপ্ততা মানে চুপচাপ থাকা, মন খারাপ করে বসে থাকা, কোনো কিছু করতে মন না চাওয়া, এরকম ভ্যাবলের মতো বসে থাকা। ঠিক আছে, সো এটাই বেসিক্যালি, আর কিছু না। ওকে, ওকে, ডান। ঠিক আছে, সো সোফার এতটুকুই আমরা দেখতে পাচ্ছি। আমাদের সাথে হলো মোটামুটি হলো অনেক জয়েন করে ফেলছো। ওকে, গ্রেট। আচ্ছা, তোমরা অনেকেই আমাদের হলো কি বলে বিদ্রোহী কবিতার ইয়া খুঁজতেছো। ভাই, বিদ্রোহী কবিতার বাংলা টনিক আছে, বিদ্রোহী কবিতার ক্লাসও আছে, এই গ্রুপের মধ্যে সব আছে, কোনো কিছু যে নাই এমন না। সো জাস্ট গ্রুপটা একটু ঘাটাও, গ্রুপটা ঘাটালে কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, ওকে, ডান। সো সোফার হচ্ছে কি এতটুকুই। আমরা তাহলে এরপর চলে যাই পরবর্তী যে আমাদের গল্পটা, 18 বছর বয়স, একদম সেরা একটা জিনিস। চলো আমরা এই জিনিসটা পড়াশোনা শুরু করে দিই। ওকে, 18 বছর বয়স। আচ্ছা, কি বলে, ঠিক আছে, চলো আমরা এবার 18 বছর বয়স যে কবিতাটা রয়েছে এই কবিতাটা বলা পড়া শুরু করে দিই। ডান। সবাই 18 বছর বয়সের জন্য হলে কি রেডি? তোমাদের সবার আই থিঙ্ক 18 বছর হয়ে গেছে। সো চলো আমরা এখন 18 বছর বয়সটা পড়া শুরু করে দিই। ওকে, তানভীর আহমেদ, একই কথা বারবার বললে না, বিরক্তি লাগতেছে দেখতে। ঠিক আছে, সো লেটস স্টার্ট। 18 বছর বয়স, 18 বছর বয়সে আমরা কি দেখতে পাই? কবি সুকান্ত ভট্টাচার্য আচ্ছা দাঁড়াইতে হবে, 1926 সালের 15ই আগস্ট জন্মগ্রহণ করেন। খুবই ভালো একটা তারিখ। এবং 1948 সালের 13ই মে মাত্র 21 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। বেসিক্যালি সুকান্ত ভট্টাচার্য যে বিষয়টা হলে মনে রাখতে হবে, তিনি মৃত্যুবরণ করেছেন কত বছর বয়সে বাবা? 21 বছর বয়সে। ঠিক আছে, এই যে বিষয়টা আমাদের সুকান্ত ব্রাদারের, এই জিনিসটা হলো মাথায় রাখতে হবে। এর পাশাপাশি আমরা দেখি তারা যে ঘুম নেই পূর্বাভাস, এর ঘুম নিয়ে অনেক ইম্পর্টেন্ট একটা হলো গিয়ে, গ্রন্থের নাম। তারপর হচ্ছে কি হরতাল, নিজের নাম ভুলে যাও বাট হরতালের নাম ভুলো না। হরতালটাও তার কিন্তু অনেক ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা ইয়ার নাম, কি বলে, একটা হলো তোমার আম, গ্রন্থের নাম অন্যান্য রচনার মধ্যে, সেটা হলো গিয়ে পড়তেছে। এবার আসো 18 বছর বয়স, এটার মধ্যে আমি ইম্পর্টেন্ট লাইন লাগাই দিব। এবং বরাবরের মতোই এবারও হচ্ছে কি তোমার ইম্পর্টেন্ট লাইন আমি কি দিয়ে লাগাই দিব? আকাশি কালার, এই যে কালারটা রয়েছে এই কালারটা লাগাই দিব। ঠিক আছে, সো আহ আমরা হলো গিয়ে শুরু করি। আমাদের ফারহান সাকিব ভাই ভাত টাত না খেয়ে চলে আসছে। আমিও ভাত টাত খাই না, ভাত টাত না খেয়ে একদম টানা ক্লাস নিচ্ছি। আজকে 4টা থেকে 7টা ক্লাস নিছি। ক্লাসের পরে বাসায় এসে ভাত না খেয়ে আবার ক্লাস নিচ্ছি। ভাইয়া কিন্তু আর ক্লাস নিচ্ছে না, দেখছো? তো আমি কিন্তু ভাইয়া চেয়ে বেশি খাটতেছি, তাই সবাই আমার জন্য একটা হাততালি দাও। ওকে, ডান। দুষ্টামি করলাম। এবার চলো আগাই সামনের দিকে। 18 বছর বয়স, কি দুঃসহ, স্পর্ধায় নেয় মাথা তুলবার ঝুঁকি। 18 বছর বয়সী অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি। এই যে এই লাইনটা আমাদের একটু বুঝতে হবে। বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি, একটু হইলো গে দেখো এখানে কি বলতেছে। 18 বছর বয়সী অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি। প্রশ্ন আসতে পারে বিরাট দুঃসাহসের দেয় যে উকি বলতে কি বুঝে? তখন তোমাদের বলতে হবে যে আম 18 বছর বয়সে একজন মানুষ নানানবিধ হলো গিয়ে, মানে একজন মানুষ বলতে হচ্ছে 18 বছর বয়সী যারা, তারা আসলে সব সময় নানান ভাবে অংশগ্রহণ হচ্ছে গিয়ে করে থাকে নানাবিধ কাজে। এবং তাদের কাছে আসলে বাধা বিপত্তি কোনো কিছু মিন করে না, বা তাদের কাছে বাধা আসলে কোনো কিছুই না। রাদার দেন তারা যে জিনিসটা নিয়ে সবসময় হলো গিয়ে কাজ করে, সেটা হচ্ছে কিভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া যায়। এবং এর জন্য দুঃসাহসী হতে হলেও তারা পিছপা আসলে হয় না। এই বিষয়টা নিয়ে বেসিক্যালি এখানে কথাবার্তা
বলা হচ্ছে। ঠিক আছে, ডান। হোপফুলি এতটুকু হলো কি বুঝতে পারছো। এরপর হলো কি আগাই পরবর্তীতে। 18 বছর বয়সের নেই ভয়, পদাঘাতে চায় ভাঙতে পাথর বাঁধা। এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়, 18 বছর বয়স জানে না কাদা। অর্থাৎ এখানে বলতেছে 18 বছর বয়সে কোনো ভয় নাই পদাঘাতে, মানে পায়ের থাবায়, পায়ের থাবায় তারা হচ্ছে কি সবকিছু অর্জন করে ফেলতে চায়, সবকিছু ধ্বংস করতে চায়। পাথর সমান বাধা থাকলেও সেটি তারা ধ্বংস করে ফেলতে চায়। এই বয়সে কেউ মাথা নোয়াবার নয়, কেউ মাথা এরকম হেড করে না, বরঞ্চ তারা সামনের দিকে এগিয়ে যেতে চায়। তারা চায় যাতে সবকিছু অনেক বেশি মানে সঠিক হোক, মানে যে কোনো অন্যায়কে তারা কখনোই গ্রহণ করে না। এরপর দেখি, এই বয়স যেন রক্তদানের পূর্ণ, আরেকটা তোমার গুরুত্বপূর্ণ ইয়ার জায়গা, অনুধাবনের জায়গা। এই বয়স যারা রক্তদানের পূর্ণ, আমরা দেখি 1971 সালে যে সকল বীর যোদ্ধারা শহীদ হয়েছিলেন তারা কিন্তু সবাই ইয়াং জেনারেশনের সদস্য ছিল। তারপর জুলাই অভ্যুত্থানে আমরা যদি হলো গিয়ে দেখি, আহ যারা হলো গিয়ে সম্মুখ সারিতে আমরা যুদ্ধ করেছি বা আন্দোলন করেছি, আমরা কিন্তু সবাই ইউনিভার্সিটি স্টুডেন্টরাই ছিলাম। আমরাই কিন্তু এই যে তোমার অভ্যুত্থানটা সংগঠিত করেছিলাম, তাই না? তার মানে আমরা আসলে রক্তদানের পুণ্য জানি, আমরা জানি অন্যায়ের এগেনস্টে আমরা হলো গিয়ে যা করি। আম ওকে, অন্যায়ের এগেনস্টে আমরা হলো গিয়ে যা করি তা সবকিছু সবসময় সঠিক হবে, এই ধরনের একটা ধ্যান ধারণা এই 18 বছর বয়সীদের মধ্যে রয়েছে। এবং শুধুমাত্র তাই নয়, আমরা হচ্ছে কি তোমার রক্তদানের পুণ্য জানি, অন্যায়ের প্রতিবাদ করতে আমরা মরতেও জানি। গেল। এরপর হচ্ছে এদিকে পরবর্তীতে, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য, শপে আত্মাকে শপথের কোলাহলে। এর মানে হচ্ছে 18 বছর বয়সে আমরা হলো কি খুব দ্রুত সামনের দিকে এগিয়ে যেতে চাই, স্টিমারের মতো দ্রুত। মানে এই কবিতাটা যখন লেখা হয়েছিল তখন তার জেট প্লেন আবিষ্কার হয় নাই, তখন ছিল হলো কি স্টিমার, সবচেয়ে তোমার দ্রুতবাহী যান, সেই স্টিমারের কথা বলতে যে স্টিমারের মতো করে হলো গিয়ে চলে যায়। প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা, প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য, শপে আত্মাকে শপথের কোলাহলে। অর্থাৎ আমি শপথ করিতেছি যে সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব, অন্যায় কখনো স্থান দিব না, এরকম একটা বিষয় আমাদের মাথায় থাকে। এরপর দেখি, 18 বছর বয়স ভয়ঙ্কর, তাজা তাজা প্রাণ, অসহ্য যন্ত্রণা, এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর। কি বলছি? 18 বছর বয়স ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর। তার কারণ এখানে হচ্ছে গিয়ে আমি জানি যে এখানে আমার অসহ্য যন্ত্রণা রয়েছে, এবং এই বয়সে প্রাণ অনেক প্রখর থাকে। যন্ত্রণা কেন রয়েছে? আমি জানি আমি অন্যায়ের প্রতিবাদ করতে গেলেই নানানবিধ সমস্যার মধ্যে হচ্ছে গিয়ে পড়তে পারি, এই জন্য আমার অনেক ধরনের কষ্ট হতে পারে, সেই বিষয় জানি এখানে আলোকপাত করা হচ্ছে। তারপর তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, খুব কষ্ট হয় যে কোনো কিছুতে, সেই জিনিসটা নিয়েও বেসিক্যালি এখানে কথাবার্তা বলা হচ্ছে। তার মানে এক বাক্যে বোঝানো যায় যে 18 বছর বয়সে নানান রকমের সমস্যা সৃষ্টি হয়, নানান রকমের আমরা প্রতিবন্ধকতার সম্মুখীন হই, বা সেগুলোকে আমাদের ছাপিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হয়, কারণ 18 বছর বয়স হচ্ছে কি দুর্বার। 18 বছর বয়স কি? 18 বছর বয়স হচ্ছে কি তোমার দুর্বার, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এরপরে তো পরবর্তী যদি হলো কি দেখি, এখানে কি দেখতে পাচ্ছি, যে পথে প্রান্তরে ছোটায় বহু তুফান, অনেক তুফান ছুটাচ্ছি, দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, আমি দুর্যোগে হালও ধরে রাখতে পারি না, ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ, 18 বছর বয়সে আঘাত আসে। 18 বছর বয়সে কি আসে? 18 বছর বয়সে আঘাত আসে। এখানে আঘাত বলতে কি বোঝায়? মানে নানান রকম বিষয় হতে পারে, তোমার ব্যক্তিগত জীবনে আঘাত আসতে পারে, জাতীয় জীবনে আঘাত আসতে পারে, ইত্যাদি ইত্যাদি। এরপর দেখে, অবিশ্রান্ত একে একে হয় জড়ো, এই বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে, এ বয়স কাঁপে বেদনায় থর থর। এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে, এ বয়স কাঁপে বেদনায় থর থর। এক বাক্যে এখানে তোমার এটাই বোঝানো হচ্ছে এই বয়সটা আসলে অনেক বেশি ভালনারেবল। ঠিক আছে, এই বয়সে আমাদের অনেক কিছু
মানে সহ্য করতে হয়, এরকম একটা কন্ডিশন বেসিক্যালি এখানে বোঝানো হচ্ছে। ডান। সো এরপরে দেখি, তবুও শুনেছি 18-র জয়ধ্বনি। ওকে, আচ্ছা তার আগে এখানে একটা বিষয় নিয়ে একটু আমাদের ব্যাখ্যা করতে হবে। 18 বছর বয়সে আঘাত আসে, এটা আমি একটু মিস করে গেছিলাম, সরি গাইস। সো 18 বছর বয়সে আঘাত আসে, এটা বলতে আসলে কি বোঝানো হচ্ছে? এটা বলতে বোঝানো হচ্ছে, দেখো আমার যে 18 বছর বয়সটা রয়েছে, সেই 18 বছর বয়সে আমরা দেখতে পাই যে নানান রকমের প্ররোচনা, নেতিবাচক প্ররোচনা আসে। যে এরকম আমরা এখানে হলো গিয়ে অনেক সময় দেখি যে এই বয়সে তরুণ তরুণীরা মাদকাসক্ত হয়ে পড়তেছে, তারপর তারা নানান রকম নেতিবাচক কাজ করতেছে, অসামাজিক কাজ করতেছে। এগুলা কেন করতেছে? কারণ প্ররোচনায় করতেছে, ওদেরকে ম্যানিপুলেট করা সহজ। এটা হচ্ছে কি আমার 18 বছর বয়সের একটা নেতিবাচক দিক। এরকম যেরকম নেতিবাচক দিকও রয়েছে, ঠিক তেমনি এখানে ইতিবাচক দিক রয়েছে। তবু শুনেছি 18 জয়ধ্বনি, কারণ যে কোনো দুর্যোগে সবার আগে হচ্ছে কি এ বয়স চলে আসে। বিপদের মুখে এ বয়স অগ্রণী, অনুধাবনে আসতে পারে। বিপদের মুখে এ বয়স অগ্রণী বলতে আসলে তোমার কি বোঝানো হচ্ছে? এটা বলতে হলো কি বোঝানো হচ্ছে যে 18 বছর বয়সীরাই যে কোনো বিপদে সবার আগে সামনের দিকে হলো কি এগিয়ে যায়, এরকম। এই বয়সে তাই নেই কোনো সংশয়, অর্থাৎ এখানে অ্যাকচুয়ালি কোনো প্রকার সংশয় নেই। এবং এই দেশের বুকে কবি হলো গিয়ে চান, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অনুধাবন। এটা খুবই গুরুত্বপূর্ণ দেখে আমি আবার পরে রেড মার্ক দিয়ে, দেখো রেড মার্ক দিয়ে মার্ক করলে আবার বেশি কালো হয়ে যায়। সো এটা না করি মার্কটা, একবারই রেড মার্ক দিয়ে করি। এই যে দেখো, তোমার এ দেশের বুকে 18 আসুক নেমে, তার মানে কি বুঝাচ্ছে? তার মানে বুঝাচ্ছে যে আমাদের আসলে কবির যে তোমার একটা চাহিদা, 18 নেমে আসুক, 18 নেমে আসলে আমরা এই যে দেশটা রয়েছে, দেশটাকে আরো সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। ওকে, ডান। রেইনকোট গল্পটা অলরেডি পড়া হয়েছে, পড়ানো হয়েছে, আমাদের বিকন ভাইয়া পড়িয়েছে। বিকনের নাম লিখে সার্চ দিলে এখানে কিন্তু তোমরা পেয়ে যাবা, বা রেইনকোট লিখে সার্চ দিলে এটা কিন্তু হচ্ছে কি পেয়ে যাবা। ওকে, ডান। সো সামারাইজ যদি করি, এই যে কবিতাটা রয়েছে, কবিতার মধ্যে বেসিক্যালি আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম কিভাবে আমাদের যে তরুণ প্রজন্ম রয়েছে, তরুণ প্রজন্মরাও সমাজের জন্য কাজ করে। নাম্বার ওয়ান যে উপায়টা, তরুণ প্রজন্মরা সমাজের জন্য কাজ করতেছে তাদের নিজস্ব জায়গা থেকে। তারা হলো কি কোনো অন্যায় হলো কি মানছে না, এভাবে কাজ করে, নাম্বার ওয়ান। আর নাম্বার টু যে বিষয়টা, তরুণ প্রজন্মরা অনেক সময় নেতিবাচক পার্সপেক্টিভ থেকে নানাভাবে প্ররোচিত হয়ে যায়, সেটাও কিন্তু বেসিক্যালি একটা সমস্যা। ওই কথাটা বেসিক্যালি এখানে তুলে ধরা হয়েছে। ওকে, ডান। ক্লিয়ার সবাই আমরা বাচ্চারা? কারো আর কোনো সমস্যা রয়েছে? সোনার নাফিস ইকবাল গতকালকে করেছি, গতকাল ক্লাসটা হলো কি দেখে নিবা। অগ্রণী মানে তোমার সামনের দিকে এগিয়ে যাওয়া, বুঝতে পারছি? অগ্রণী মানে তোমার সামনের দিকে এগিয়ে যাওয়া। আনিয়া আলী, তোমার টনিক সব একটা ভিডিওতে আগামীকালকে বা 25 তারিখে সকালবেলা দিয়ে দিব, ঠিক আছে? ওকে, ডান। ভীরু মানে ভীতু, ভীরু মানে হচ্ছে কি ভীতু। ওকে, সোনার তরী গতকালকে আমরা পড়েছি, ভাইয়ে আমি পড়েছি। ঠিক আছে, সোনার তরী আমরা গতকাল পড়েছি। আচ্ছা, হ্যাঁ, 18 বছর বয়সে মানসিক ইতিবাচক দিকগুলো রয়েছে, সেটা যদি সবার মধ্যে থাকে। হনুফা পলাশ, ভেরি গুড। সোফার এতটুকুই, আমরা শব্দার্থগুলো নিজের মতো করে পড়ে নিব। শব্দার্থের ব্যাখ্যা অলরেডি কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। ডান। সো এবার আসলে ফেব্রুয়ারি 1969, এটা পড়লে কিন্তু আমাদের আজকের যে ক্লাস রয়েছে, ক্লাসটা বেসিক্যালি শেষ হয়ে যাবে, ঠিক আছে? সো আমরা আসলে আর দেরি না করে ফেব্রুয়ারি 1969 পড়া শুরু করি। সবাই কি রেডি? সবাই কি রেডি বাচ্চারা? আমরা এখন ফেব্রুয়ারি 1969 পড়া শুরু করব। সবাই রেডি? আর আগেটা বুঝেছো কিন্তু কাইন্ডলি জানাও। বাংলা ফার্স্ট কি আর ক্লাস হবে? হ্যাঁ, আগামীকালকে 3টা ক্লাস আছে, বিকাল 3টায়, সন্ধ্যা 7টায়, রাত 10টায়। অবশ্যই ইভা, তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া, তোমরা আমার জন্য দোয়া করো, ঠিক আছে? আচ্ছা, ইতিবাচক আর নেতিবাচক দিকটা আবার বলেন। ইতিবাচক দিক হচ্ছে ওদের তোমার যে দুর্দমতা, ওদের যে তোমার বিদ্রোহী মনোভাব, অন্যায়ের এগেনস্টে, অন্যায়কে সহ্য না করা, এগুলো হচ্ছে তোমার ইতিবাচক দিক। আর নেতিবাচক দিক, প্ররোচিত হতে পারে, যে কোনো অসামাজিক কাজে লিপ্ত হতে পারে, কারণ এ বয়সে মানুষকে ম্যানিপুলেট করা খুব সহজ। ঠিক আছে, ডান। আচ্ছা, এখানে দেখি একটা কমেন্ট আসছে।
আব্দুল মান্নান বলতেছো, ভাইয়া এই সময়টা পার করা হিমশিম খাচ্ছি, নিজেকে খুবই ক্লান্ত লাগে, মনে হয় আমার দ্বারা কিছুই হবে না, কিছুই পারবো না, রাতে টেনশনে ঘুম আসে না। আচ্ছা, আব্দুল মান্নানের কথাটা বলছো, আমি এটা আব্দুল মান্নানের সাথে রিলেট করে তোমাদের সবাইকে জাস্ট 2 মিনিট একটা কথা বলি। লাইফে মানে এই ধরনের সিচুয়েশন অনেক অ্যারাইজ হয়। উম, আজকে তোমরা হলো গিয়ে যখন আমার এফআরএল ক্লাস করতেছিলা, ওই পার্টিকুলার মোমেন্টে আমার সাথেও একটা এরকম ঘটনা ঘটে গেছিল। এবং যখন সবুজ ভাই এবং বিকন মানে স্ক্রিনে ছিলাম, আমি যতক্ষণ স্ক্রিনে ছিলাম না, আমি জাস্ট যে রুমে তোমার লাইফটা নিচ্ছিলাম, রুম থেকে বের হয়ে রুমের পাশে হলো সোফার মধ্যে আমি জাস্ট মাথা হাত দিয়ে বসেছিলাম। আমার কাছে মনে হচ্ছিল যে মানে যে জিনিসটা আমার সাথে হয়েছে এটা অ্যাকচুয়ালি হওয়া উচিত হয়নি। তো যাই হোক, প্রত্যেকটা মানুষই লাইফে এ ধরনের হিমশিম খায়, বাট হিমশিম খাওয়ার পরও তার নিজেকে আসলে গুটায় মানে সামলায় নিতে হয়। কেন সামলায় নিতে হয়? তার রিজন হচ্ছে কি দুইটা। নাম্বার ওয়ান, তুমি হিমশিম খাচ্ছ, হিমশিম তোমার খাইতেই হবে, মানে এটাই তো প্রকৃতির নিয়ম। তুমি যদি হচ্ছে কি হিমশিম না খাও, তাহলে তো আসলে তোমার জীবনের কোনো মজা রইলো না, তাই না? So, যে কোনো সিচুয়েশনে তোমার এই ধরনের প্যারার অ্যাকচুয়ালি ফেস করতেই মানে করতেই হতে পারে। মানে ইট ডাজন্ট কাউন্ট অ্যাকচুয়ালি। সো এটার জন্য ইউজ টু হওয়া বেটার, নাম্বার ওয়ান রিজন। আর নাম্বার টু, তুমি যখনই হিমশিম খাবা, একটা বারে যদি তোমার মা বাবার কথা করো, তোমার মা বাবা কিন্তু তোমার মুখের দিকে তাকায় আছে যে ইউ উইল ডু সামথিং, তুমি একটা ভালো রেজাল্ট এনে দিবা। তুমি যদি এখন হিমশিম খেয়ে ল্যাপ খেয়ে পড়ে আমি কি করবো, আমি এরকম চুপচাপ এখন মরার মতো পড়ে থাকি, তাহলে কিছু হবে বাবা? কিছু কিন্তু হবে না। বরঞ্চ তোমার নিজেকে গুটায় নিতে হবে, গুছায় নিতে হবে। গুছাই নিয়ে যেটা নিয়ে হিমশিম খাচ্ছ সেটা তোমার শক্ত হাতে ফেস অফ করতে হবে। রাইট? সো কখনো তোমার প্যারা খেয়ে মুষড়ে পড়া যাবে না, রাদার সামনের দিকে এগুতে হবে। না এগুলো তো হবে না, তুমি তো পিছায় পড়বা। তুমি যেটা নিয়ে ভয় পাচ্ছিলা সেটাই হবে। অবভিয়াস তুমি সেটা চাও না। সো এই কাজটা কখনো করবা না। ওকে, ডান। সো লেট স্টার্ট দ্য ফেব্রুয়ারি 1969। এরপরে কিন্তু আমাদের সম্পূর্ণ পড়া আজকের মতো শেষ। শামসুর রহমান 1929 খ্রিস্টাব্দে 23শে অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন। পার্সোনালি আমার খুবই পছন্দের একজন লেখক। এবং তিনি মৃত্যুবরণ করেছেন কত সালে? 2006 সালে 17ই আগস্ট। অগাস্ট মাসে যে কত কাহিনী ঘটে রে বাবা! তার উল্লেখযোগ্য বেশ কিছু গ্রন্থ রয়েছে, আমি গ্রন্থগুলো দাগাই দিচ্ছি, সবাই কিন্তু তোমরা একটু দাগায় নাও, ঠিক আছে? যেরকম আর প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, এটা হচ্ছে গিয়ে তোমার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। বীরস্তান লিমা, নিজ বাসভূমে, বন্দি শিবির থেকে, এগুলা কিন্তু অবশ্যই তোমার মাথা মনে রাখতে হবে। এবং উদ্ভট উটের পিঠে না, ফিরিয়ে নাও ঘাতক কাটা। এখানে দেখো 1 2 3 4 5, আমি 5টা বই লাগাই দিছি। এই 5টা বইয়ের নাম অবভিয়াস তোমাদের পড়তে হবে বা মুখস্থ রাখতে হবে, তা না হলে কিন্তু হবে না। সূচনা বলতে সিরাজউদ্দৌলা কখন পড়াবেন? সূচনা সিরাজউদ্দৌলা পড়াবে আগামীকাল সন্ধ্যা 7টায়। ঠিক আছে, ডান। সো মোটামুটি হচ্ছে গিয়ে এতটুকুই। এবার তাহলে চলো আমরা মূল যে কবিতা রয়েছে, মূল কবিতার মধ্যে ঢুকে যাই। আবারও যদি দেখি গুরুত্বপূর্ণ কোন লাইন আছে, আমি এই কালার দিয়ে দাগাই দিব। ওকে, আগাই। আবারও ফুটেছে দেখো কৃষ্ণছোড়া থরে থরে শহরের পথে, কেমন নিবিড় হয়ে, কখনো মিছিলে কখনো বা একা হেঁটে যেতে মনে হয় ফুল নয় ওরা, শহীদের ঝলকিত রক্তের বুদবুদ, স্মৃতিগন্ধে ভরপুর। ওকে, ব্যাকগ্রাউন্ডের তোমাদের কাছে বলি। ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে তোমার এই যে সম্পূর্ণ কবিতাটা হলো গিয়ে রয়েছে, এই কবিতাটাতে তোমার 1969 সালে যে গণ অভ্যুত্থানটা হয়েছিল, সেই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট থেকে মূলত কথাবার্তা বলা হচ্ছে। ঠিক আছে, বাট প্যারা যেটা হয়েছে এই গণ অভ্যুত্থান নিয়ে কথা বলতে গিয়ে, 1952 সালে আমরা যে ভাষা আন্দোলন করেছিলাম, সে ভাষা আন্দোলনের কথাগুলো উপমা হিসেবে টানা হয়েছে। আমরা অনেক সময় যেটা একটু মানে প্যাচ লাগাই ফেলি, মাথা আওলা সভা থেকে যায়, এবং আমরা হলো গিয়ে মনে করি যে তোমার কি বলে, আমরা হলো গিয়ে একটা জিনিস হলো মনে করি এখানে, সেটা হচ্ছে মোস্ট প্রবাবলি এখানে 1952 কথা বলা হচ্ছে। একদল মনে করে 1952, একদল মনে করে 1969, সবকিছু মিলে লবডঙ্কা অবস্থা। ফেব্রুয়ারি 1969 কবিতায় 1969 সালের কথা বলা হয়েছে, বাট 1952 সালের উদাহরণ বারংবার টানা হয়েছে। 1952 সালের উদাহরণ বারংবার টানা হয়েছে। সো দেখো, আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে। কৃষ্ণচূড়া ফুল ফুটছে, ভালো কথা, কই মনে করতেছে যে না,
কৃষ্ণচূড়া তো না, এটা এটা হচ্ছে কি শহীদের রক্তের বুদবুদ। রক্ত যেরকম মানে পানি ফুটাইলে যেরকম বুদবুদ হয়, এরকম রক্তের বুদবুদ ফুটতেছে। তার কারণ 1952 সালে ভাষার জন্য আন্দোলন করে আর প্রাণ দিয়েছিলাম, 1969 সালেও আমরা একই কাজ করতেছি। এটাই বেসিক্যালি এখানে ফুটিয়ে তোলা হচ্ছে। এরপর দেখি, শহীদের ঝলকিত রক্তের বুদবুদ গেল, এই রঙের বিপরীতে আছে অন্য রং, অর্থাৎ লাল রংটা। এই লাল রংটা হচ্ছে কি কি 21শে কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং। এখানে চেতনার রং কোনটা? এখানে চেতনার রং হচ্ছে বেসিক্যালি তোমার লাল রং। ওকে, গুরুত্বপূর্ণ। বলা হচ্ছে এই লাল রঙের বিপরীতে আছে আরেক রং, যে রং লাগে না ভালো, লাগে না ভালো চোখে, যে রং সন্ত্রাস আনে প্রাত্যহিকতায় আমাদের মনে সকাল সন্ধ্যায়। এই রং বলতে পাকিস্তানি সেনাবাহিনীর যে খাকি পোশাকের রংটা রয়েছে, বা পোশাকের যে খাকি রংটা রয়েছে, সে খাকি রংটার কথা বেসিক্যালি এখানে বলা হচ্ছে। প্রাত্যহিকতায় আমাদের মনে সকাল সন্ধ্যায়। এখন সে রং ছেয়ে গেছে পথ ঘাট, সারা দেশ ঘাতকের অশুভ আস্তানায়। অর্থাৎ এই রংটা চারদিকে ছড়ায় গেছে। বুঝতে পারছো? খুবই একটা বাজে অবস্থা। ডান। সো আচ্ছা, বুদবুদ মানে পানি ফুটাইলে বুঝতে পারবা। সুমাইয়া ইসলাম প্রশ্নটা করছো, পানি ফুটাইলে যেটা ওদের উপরে যখন বলের মতো উঠতেছে ওটাই হলো গিয়ে বুদবুদ। ঠিক আছে, ওকে, ডান। এখন সে রং ছেয়ে গেছে পথঘাট, সারা দেশ ঘাতকের অশুভ আস্তানা। অর্থাৎ পাকিস্তানিরা সম্পূর্ণ দেশকে নিজের করে নিচ্ছে, করায়ত্ত করে নিচ্ছে, সেই জিনিসটার কথাই বেসিক্যালি এখানে বলা হচ্ছে, তাদের যে জলপাই রংটা রয়েছে সেটা। এরপর দেখি, আমি আর আমার মতোই বহু লোক রাত্রি দিন ভূলণ্ঠিত ঘাতকের রাস্তা নেয়। পাকিস্তানিরা কিন্তু অনেক সময় আমাদেরকে ধরে নিয়ে যেত, ধরে নিয়ে তোমার অনেক অত্যাচার নির্যাতন এই ধরনের হলো গিয়ে তোমার কাজ করতো। তার মানে আমরা এখানে কি দেখতে পাই? আমরা হচ্ছে কি দেখতে পাই, ঘাতকের যেটা অশুভ আস্তানা রয়েছে অর্থাৎ পাকিস্তানি মিলিটারি ক্যাম্প, সেই মিলিটারি ক্যাম্পে অনেক রয়েছে, অনেকে রয়েছে। তাদের মধ্যে কেউ কেউ মরে গেছে, কেউ কেউ আদমরা, কেউ কেউ ভীষণ জেদি, মানে যতই নির্যাতন করা হোক কখনো কিন্তু কোনো মানে তথ্য ফ্ল্যাশ করতেছে না। অনেকে বলতেছে দারুণ বিপ্লবে ফেটে পড়ে, বলতেছে জয় বাংলা, আমি বাংলাকে সাপোর্ট করি, জয় পাকিস্তান বলবো না, বা পাকিস্তান জিন্দাবাদ এটা হচ্ছে কি বলবো না। এই জিনিসটা এখানে বলা হচ্ছে। এরপরে লাইনে বলা হলো চতুর্দিকে মানবিক বাগান, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। চতুর্দিকে মানবিক বাগান, কমল বন হচ্ছে তছনছ। মানবিক বাগান হচ্ছে কি মানবিকতার বাগান, যেখানে আমরা মানুষকে গুরুত্ব দিই, মানুষকে এমফাসাইজ করি, এমন একটা বাগানের কথা বলা হচ্ছে। বললো কমল বন তছনছ, কমল বন মানে সুন্দর ফুলের বন, মানে পাকিস্তানিরা এমন ভাবে মানুষদের উপরে নির্যাতন করেছে, অত্যাচার করেছে, যার কারণে কমল বন নষ্ট নষ্ট হয়ে গেছে, তছনছ হয়ে গেছে, এবং মানবিক বাগান সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে। এরপর দেখি, বুঝিতে 1969 আবার সালাম নামে রাজপথে, এখন যেগুলো দেখাচ্ছি এগুলো জিকির জন্য ইম্পর্টেন্ট। কে রাজপথে নামে? সালাম। শূন্যে কে ফ্ল্যাগ তোলে? শূন্যে ফ্ল্যাগ তোলে তোমার হচ্ছে কে বরকত। আচ্ছা, না না, আবার সালাম নামে রাজপথে শূন্য তোলে ফ্ল্যাগ। তোমার সালাম হলো গিয়ে শূন্য ফ্ল্যাগ তোলে, বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে। ভালো করে মনে রাখতে হবে, সালাম শূন্য ফ্ল্যাগ তুলছে, ওকে, এটা হলো ফ্ল্যাগ, শূন্য ফ্ল্যাগ তুলছে। আর আমরা হচ্ছে গিয়ে যদি হলো গিয়ে চিন্তা করি, বরকত করছে ঘাতকের সামনে বুক নিয়ে দাঁড়িয়ে গেছে, মারো আমার বুকে গুলি করো, এরকম একটা অবস্থা। এরপর দেখি, সালামের চোখে আজ আলোচিত ঢাকা, সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা, দেখলাম রাজপথ, দেখলাম আমরা সবাই জনসাধারণ। অর্থাৎ আমরা এখানে কি দেখতে পাচ্ছি? সালামের চোখে আজ আলোচিত ঢাকা, সালামের মুখে আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা, এই জিনিসগুলো কিন্তু আমার এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখলাম রাজপথে, দেখলাম আমরা সবাই, বলতেছে যে 1952 সালে সালাম যেরকম রাজপথে হইলো কে নামছিল, এখন আমরা দেখতে পাচ্ছি একই ভাবে সালামের মতো সালামের উত্তরসূরিরাই আবার রাজপথে হইলো কে নামছে। এটা একটা গুরুত্বপূর্ণ তোমার এমসিকিউর জায়গা। দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা। আর বরকত বলে গাঢ় উচ্চারণে, আর বরকত গাঢ় উচ্চারণের কথা বলতেছে। তার মানে সালামের হাত থেকে নক্ষত্রের মতো বর্ণমালা হলো গিয়ে ছড়তেছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, বরকত গাঢ় উচ্চারণে আন্দোলন করতেছে। ঠিক আছে, গেল।
এরপর দেখি, এখনো বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রুজল, ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বর, হৃদয়ের হরিত উপত্যকায়, সেই ফুল আমাদেরই প্রাণ, শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্র আর দুঃখের ছায়া। আচ্ছা, হৃদয়ের আহ এই লাইনটা খুব বেশি ইম্পর্টেন্ট। ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে, হৃদয়ের হরিত উপত্যকা, এটা থেকে কিন্তু তোমার অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, সেই ফুল আমাদেরই প্রাণ, এখানে ফুল বলতে আসলে বাংলা ভাষাকে বোঝানো হচ্ছে। সে বাংলা ভাষাকে আমরা অর্জন করেছি বুকের রক্ত দিয়ে। একইভাবে 1969 সালের গণ অভ্যুত্থানটা আমরা জয়ী হব বুকের রক্ত দেবার মাধ্যমে। দ্যাটস ইট। ওকে সুমাইয়া, এটা কোনো লেকচারশিপ নাই, এখান থেকে হচ্ছে গিয়ে তোমার যা আমি পড়াইছি নিজেদের বইতে দাগায় নিতে হবে, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে গিয়ে তোমার লাল সালু পড়াবো আগামীকাল সন্ধ্যা 7টায়। আগামীকাল সন্ধ্যা 7টায় হচ্ছে গিয়ে লাল সালু পড়াবো। অবিনাশী, অবিনাশী মানে বিনাশহীন। আমাদের বাংলা ভাষাকে আমরা তো অর্জন করেছি, এটা তার বিনাশ হবে না, আজীবন থাকবে, সেটাই বেসিক্যালি এখানে বলা হচ্ছে। ওকে ডান। সোফার এতটুকুই তোমাদের। এটা নিয়ে আর কারো কোনো কি ডাউট রয়েছে তোমাদের? কি বলে এই পার্টিকুলার টপিকটা নিয়ে, ফেব্রুয়ারি 1969 নিয়ে কারো কোনো সন্দেহ রয়েছে? একটু কাইন্ডলি জানাও তো। ফেব্রুয়ারি 1969 নিয়ে কারো কি কোনো সন্দেহ রয়েছে? ওকে, ফেব্রুয়ারি 1969 নিয়ে কারো কোনো সমস্যা রয়েছে না? একটু কাইন্ডলি হলো কি আমাকে জানাও। হরিত উপত্যকা মানে এখানে সবুজ বোঝানো হচ্ছে। হরিত উপত্যকা মিন্স তোমার সবুজ। ঠিক আছে, ডান। আচ্ছা, অরুণা চক্রবর্তীর একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো আপু, তোমার প্রশ্নটা বলো। সানন্দা সরকার শ্রেয়সী বলতেছে, বুঝতে পারছি, শ্রেয়সী গতকালকে আমার কাছে ছিল, ভেরি গুড। নুজহাত বলতেছে ক্লিয়ার ভাইয়া। হরিত মানে তোমার হলো কি সবুজ। হরিত মানে হচ্ছে কি তোমার সবুজ। ঠিক আছে, আই থিঙ্ক হলো কি বুঝতে পারছো। ভাইয়া, তিনটা কবিতার মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট, সেটা বলেন। 18 বছর বয়স, 18 বছর বয়স অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সামারি করে অলরেডি করে দিয়েছে রিদি পল, তারপর আবার যদি করি, ফেব্রুয়ারি 1969 কবিতায় 1969 সালে আমরা যে গণ অভ্যুত্থান করেছিলাম, সেই গণ অভ্যুত্থানে আমরা বেসিক্যালি 1952 চেতনা থেকে করেছিলাম। এবং 52তে যেরকম সালাম বরকত ছিল, সালাম বরকত তো 52তে আসলে মারা গেছে, বাট 1969 সালাম বরকতের যে তোমার উত্তরসূরিরা, তারা এসে তাদের মতো করে আন্দোলন করছে। এটা এখানে মূলত বলা হচ্ছে। আর আমরা বাঙালিরা আমাদের আন্দোলনগুলোকে কখনোই বৃথা যেতে দেই না। সুস্মিতা বলতেছো ক্লিয়ার। তারপর দেখতে পাচ্ছি এখানে ইনায়া বলতেছো যে ক্লিয়ার। এমসিকিউ করানো হবে, এই টপিকের এমসিকিউ করানো হবে আগামীকাল বিকাল 3টায়। আমি তোমাদেরকে ভাই এটার সংক্ষিপ্ত মাত্রাটা হলো কি বুঝিয়ে দিয়েছি। তোমার দেখো, আজকে আমরা 3টা টপিক পড়লাম না? ফেব্রুয়ারি 1969, 18 বছর বয়স, তাহারই পরে মনে। এই 3 টপিকের উপরে এমসিকিউ সলভ করবো আগামীকাল বিকাল 3টায়। আগামীকাল সন্ধ্যা 7টায় লাল সালু আর সিরাজউদ্দৌলার ব্যাখ্যা দিব। আর আগামীকাল রাত 10টায় লাল সালু আর সিরাজউদ্দৌলার এমসিকিউ সলভ করব। ঠিক আছে, ঘাতকের থাবার সম্মুখে, অর্থাৎ পাকিস্তানিরা তোমাকে থাবা দিয়ে রাখছে। পাকিস্তানিরা হচ্ছে কি তোমাকে যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে, সেই বিষয়টা এখানে মূলত বলা হচ্ছে। রাফিয়া জান্নাত লিয়া ক খ দেশের ফাইনাল ডিভিশন লাইভ ক্লাস দিয়ে দিছি। ঠিক আছে, সো বেসিক্যালি তোমার হলো ক খ এর যে সাজেশন, সেই সাজেশন নিয়ে আর তেমন কোনো কিছু হবে না। ঠিক আছে, ওইটা তোমাদেরকে অলরেডি দিয়ে দিয়েছি। তোমরা আজকে ফাইনাল ডিভিশন পিডিএফটা পেয়েছে, তাদের কাছে অলরেডি এটা চলে গেছে। ডান। ওকে, ঠিক আছে। সো মোটামুটি এতটুকু। কারো আর কোনো প্রশ্ন আছে বাচ্চা, একটু কাইন্ডলি জানাও তো। এই টাইমে যত সুইফটলি এই রিভিশন ক্লাসগুলো শেষ করা যায় তত তোমাদের জন্য ভালো। ঠিক আছে, আমরা বেশি সময় নিব না, যত সুইফটলি কাজ শেষ করা যায়। ওকে ডান। অবিনাশী বর্ণমালা মানে বিনাশহীন। তোমার বাংলা ভাষা অর্জন হয়েছে, বাংলা তো আর নষ্ট হয়ে যাবে না, সেটাই বেসিক্যালি এখানে বলা হচ্ছে। ওকে ডান। সো মোটামুটি এতটুকুই গেল। তাহলে আমি আবার একটু রুটিনটা বলে দিই। কালকে বিকাল 3টায় 18 বছর বয়স, ফেব্রুয়ারি 1969, তাহারই পরে মনে, এগুলা এমসিকিউ সলভ করব। কালকে সন্ধ্যা 7টায় লাল সালু আর সিরাজউদ্দৌলা পড়াবো, দুটো একসাথেই পড়াবো। আর কালকে রাত 10টায় লাল সালু আর সিরাজউদ্দৌলার এমসিকিউ আমরা সলভ করব। দ্যাটস ইট। সো সো ফার এতটুকুই। আমাদের আজকে ক্লাসে শেষ করি, কি বলো? ক্লাস শেষ করবো? টাটা।
আল্লাহ হাফেজ। আচ্ছা, ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে হৃদয় হরিত উপত্যকায়। ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে, ফুল মানে তোমার বাংলা ভাষা, বাস্তবের বিশাল চত্বরে মানে প্রাণের বিনিময়ে বাংলা ভাষাকে যে অর্জন করা হয়েছে সেটা এখানে বলা হচ্ছে হৃদয়ের হরিত উপত্যকায়। অর্থাৎ একটাই ফুল আছে আমাদের হৃদয়ের হরিত উপত্যকায়, সে ফুলটা হচ্ছে গিয়ে আমাদের বাংলা ভাষা, কারণ তাকে আমরা অনেক বেশি কষ্ট করে অর্জন করেছি। আচ্ছা, নুসরাত তোমার কমেন্ট দেখেছি, দ্যাটস ইট। ওকে স্টুডেন্টস, তো মোটামুটি আই থিংক আমরা আজকের যে ক্লাসটা হলো গিয়ে রয়েছে কবিতা সৃজনশীল কিভাবে লিখবো এটা নিয়েও তোমাদের আজকে যদিও কথা বলছি, বাট আরেকবার একটু বলি, কবিতা সৃজনশীলের ক্ষেত্রে কবিতাটা ভালো করে বুঝতে হবে, এর জন্য পাঠ পরিস্থিতিটা একটু মনোযোগ দিয়ে পড়তে হয়, পাঠ পরিস্থিতি না পড়লে কিচ্ছু হবে না। আমার বাংলা অনেকগুলো দেখতে হবে, তা না হলে কিচ্ছু হবে না। সো একটাই কথা হচ্ছে কি তোমরা আহ কি বলে, আচ্ছা, একটাই হচ্ছে কি তোমার এখানে কথা রয়েছে, সেটা হলো তোমরা যদি নিজেরা ভালো করে না পড়ো তাহলে অ্যাকচুয়ালি লিখতে পারবে না। বাট লেখার সময় একটা জিনিস মনে রাখবা, সাপোজ তোমার 18 বছর বয়স থেকে প্রশ্ন আসে আর একটা তোমার উদ্দীপক দেওয়া আছে, 18 বছর বয়সের বিষয়গুলো সামারাইজড করে তোমার লিখতে হবে অ্যাটলিস্ট 4 সেন্টেন্সের মধ্যে, আর উদ্দীপকের কথা 3 সেন্টেন্সের মধ্যে হচ্ছে কি লিখবা। আহ ওকে, ঠিক আছে। ও যাক, ইমা ফেরদৌসের ভাই হচ্ছে গিয়ে বাইরে আমাদের টেনেমেসের এর প্রশংসা শুনছে, তাই শুনে ভালো। দ্যাটস ইট। সো সোফা এতটুকুই। আমরা তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ করি। সুমি, তুমি এখন এই ক্লাসটা করে না, বেশিক্ষণ লাগবে না, মাত্র 55 মিনিটের মতো সময় লাগবে। দেখা হচ্ছে কালকে বিকাল 3টায় এই 3টা টপিকের এমসিকিউ নিয়ে। দেখা হচ্ছে কালকে সন্ধ্যা 7টায় লাল সালু আর সিরাজউদ্দৌলা নিয়ে। দেখা হচ্ছে কালকে রাত 10টায় লাল সালু সিরাজউদ্দৌলার এমসিকিউ নিয়ে। টাটা, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে কালকে 3 বার। আসসালামু আলাইকুম সবাইকে।